কিন্তু হঠাৎ করে আপুর পেছন থেকে রিয়া বের হলো। আসলেই এ কোনো মেয়ে হতে পারে না। আমার কাছে এমন মনে হচ্ছে এত সুন্দর মেয়ে দেখলে যেন চোখ কপালে উঠে যায়। তাও আবার পরছে নীল শাড়ি, আবার চোখে চশমা, সব মিলিয়ে একেবারে একটা রাজকন্যার মতো লাগছে। কেউ ওকে বলবেই না যে ও অন্ধ। আমি তো ওকে দেখে এই জন্য পাগল হয়ে গেছি। সত্যি আজকে আমি ওর প্রেমে পড়ছি। রিয়ার রূপ দেখে আমি আমার কানের কাছে একটু জোরেই বলল, কি রে লাদেন, কই হারিয়ে গেছিস? আমি আপুর কথা একটু চমকে বললাম, না আপু আছি। বিয়েকে কেমন লাগছে রে? ইস, আপু তোরে কি বলবো, এত এত সুন্দর লাগছে আমি যেন পাগল হয়ে গেছি। আপু মুখটা লাল করে বলল, লাদেন, লিমিটের ভিতরে থাক, তোর কিন্তু গার্লফ্রেন্ড আছে, এটা ভুলে যাস না। রিয়া আমাদের কাছে আসলো আর এসে আপুর হাত ধরলো। আপু রিয়াকে বলল, রিয়া, তোমার আজকে কেমন লাগছে? এই যে আমাদের সাথে ঘুরতে যাবে। কি বলবো আপু, বলার মতো ভাষা নেই। সত্যি বাইরের আবহাওয়া অনেক সুন্দর। আচ্ছা, লাদেন ভাই কই? এই যে রিয়া আমি এখানেই আছি, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। রিয়া মুখে হাসি রেখে বলল, আপনার জন্য এতদিন পর বাহিরে আসলাম, খুব খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যখন বলেছিলাম তখন তো আসতে চাইছিলেন না। এই লাদেন, পরে কথা হবে, এখন রিক্সা ডাকবে। আপু তুই আর রিয়া একটা রিক্সা নিয়ে আগে যা, আমি পেছনে পেছনে আসছি। আপু আর রিয়াকে আগে তুলে দিলাম আর আমি পেছন পেছন যাচ্ছি। তবে দূর থেকে দেখতে পাচ্ছি একটা গাড়ি আমাদের ফলো করছে মনে হয়। কিন্তু এমনটা কেন করছে? তাহলে কি কেউ আমাদের পিছু করছে? কি জানি, হতেও পারে। একটা পার্কের সামনে নেমে পড়লাম। ভেতরে ঢুকে আপু বললো ফুচকা খাবে, যে আমি দাঁড়িয়ে আছি। আমি এসব আজব জিনিস খাই না, বুঝি না মেয়েরা এত কি মজা পায় সবার মাঝে। ভাইয়া, আজকে তা বললে হবে না, আজকে আমাদের সাথে আপনাকে খেতেই হবে। তুমি খাইতে দেবে রিয়া? তাহলে আমি খেতে পারি। রিয়া তো আমার থেকে এই কথা আশা করে নাই, তবুও বেচারে মন খারাপ করে বলল, ভাইয়া, আমি যদি দেখতে পারতাম সত্যি আপনাকে খাইয়ে দিতাম। তাহলে আমি তোমাকে খাইয়ে দিই রিয়া। রিয়া একটু লজ্জা পেয়ে বলল, এখানে কিন্তু আপু আছে লাদেন ভাই, ভুলে যাইয়েন না। আপু আমার কানের কাছে মুখ নিয়ে বলল, কি বল লাদেন, তোর হাব ভাব তো ভালো লাগছে না। রিয়ের সাথে এত রোমান্টিক মুডে কথা বলছিস কেন? তোর কাছে আর লুকিয়ে লাভ নেই আপু। আজকে তোর একটা সত্যি কথা বলি, আমি রিয়াকে পছন্দ করি। বলতে পারিস ভালোবেসে ফেলেছি। ঠাস ঠাস করে আপু আমার গালে দুটো চড় দিয়ে বলল, তোর লজ্জা করে না? এক মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখি এখন আরেক মেয়ের পেছনে পড়ে আছিস। দেখ ভাই আমার, ও অন্ধ একটা মেয়ে, ওকে সুখের স্বপ্ন দেখাস না, ভুলে যাস না তোর জন্য অন্য মেয়ে অপেক্ষা করছে। ধর তুই যা তো, আমার বিষয় আমি বুঝে নেব। কি ব্যাপার, দুই ভাই বোনের মাঝে কি নিয়ে এত কথা হচ্ছে? আমি আপুর থেকে দূরে গিয়ে বললাম, কিছু না রিয়া, সবাই মিলে ফুচকা খেয়ে একটা বেঞ্চের উপর বসলাম। এর মাঝে আপু বলে উঠলো, চারিদিকের আবহাওয়া কিন্তু সেই না লাদেন। আপু তবে রিয়া তোমার কেমন লাগছে? এই তো অনেকটাই ভালো ফিল করছি। অনেক দিন পর বাইরে বের হলাম। আমাদের পরিবারের সবাই খুব নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সবাই সবার মতো সময় পার করে, তাই বাসা থেকে কখনো বের হই না। তবে আজকে আপনাদের সাথে বের হয়েছি, খুব ভালো লাগছে। আমি হেসে বললাম, তুমি যদি চাও প্রতিদিন আমি তোমাকে এমন জায়গায় নিয়ে আসবো। আমি যেখানে আছি তোর খেয়াল আছে? আমি আস্তে করে বললাম, আপু তুই একটু দূর থেকে ঘুরে আয়, আমি একটু একান্ত রিয়ের সাথে কথা বলি। এটা হতে দেওয়া যাবে না। দেখ, তুই আমার ছোট্ট ভাই, সেই হিসেবে বলছি, বিয়ের স্বপ্ন এমনি ভেঙে গেছে, আর ওকে মিথ্যে স্বপ্ন দেখাস না প্লিজ ভাই। এসব পাগলামো বন্ধ কর, তানিয়া যদি জানতে পারে। তুই যাবি খালি টানি টানি করিস। তানিয়ার চরিত্র সম্পর্কে যদি জানতি তাহলে আজকে আর এই কথা বলতি না। আপু রেগে বললো, যা মন চাই কর, আমি যাচ্ছি। পরে যদি বিপদে পড়ে আমাকে ডাকিস না, দেখিস কি করি। এই বলে আপু উঠে চলে গেল। লাদেন ভাইয়া, আপু কই যাচ্ছে? এই তো একটু অন্য পাশে ঘুরতে যাচ্ছে। কিন্তু আমরা একা, এটা। ও, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তাই তো? থাক, আপুকে ডাকছি। রিয়া একটু রেগে বললো, আমি আপনাকে এই কথা বলছি কখনো? তবে আপু আমাদের রেখে কই যাচ্ছে তাই জিজ্ঞেস করলাম আর কি। চিন্তা করিও না, একটু পরে এসে যাবে আপু।
হয়তো আশেপাশে কোথাও যাবে। কিছু মনে না করলে একটা কথা বলবো ভাইয়া? অবশ্যই বলো রিয়া। আপুর কি বয়ফ্রেন্ড আছে? আরে না, কি যে বলো তুমি, আসলে আমার আপু খুব ভালো, বলে এসব আজব জিনিস আমি রাখি না। ঠিকই তো বলেছে আপু, আসলেই এইসব মানে হয়তো প্যারা। রিয়া, ভাইয়া বলেন। একটু পর তুমি আমাকে ভাইয়া বলো, আমার ভালো লাগে না। আর একবার যদি বলো আমি এখান থেকে চলে যাব। কিন্তু আপনি তো আমার থেকে অনেক বড়, আপনাকে ভাই বলবো না তো কি বলবো? তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো, আমি কিছু মনে করবো না। কিন্তু কোনো কিন্তু নয়, এখন তোমাকে আমি যেটা বলতে চেয়েছি সেটা শুনো। রিয়া খুব আগ্রহ নিয়ে বললো, বলেন। আমি তো সেই কখন থেকে শোনার জন্যই তো অপেক্ষা করছি। রিয়া তোমাকে আজকে একেবারেই খুব সুন্দর লাগছে, জানো তুমি, একেবারে পরীর মতো। এমনিতেই সুন্দর হলে কি হবে, আমি তো অন্ধ। কেউ যদি এটা জানতে পারে আমার কাছেই আসবে না, কথা বলবে তো দূরের কথা। আমি তো জানি তুমি অন্ধ, তো আমি কি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে? আপনার হিসাব আলাদা, আপনি আমাদের পাশের বাসায় থাকেন, বলতে পারি আমাদের প্রতিবেশী আপনি, সেই হিসেবে হয়তো আমার সাথে কথা বলেন। আমি একটু রেগে বললাম, দিব একটা চর, তুমি আমার কাছে স্পেশাল। ওই বলতে পারো মানুষের জীবনে নাকি প্রিয়জন আসে, সেটাই তুমি আমার কাছে। রিয়া কিছু বুঝতে না পেরে বললো, বুঝলাম না ভাইয়া, কি বলছেন? আবার ভাইয়া? আচ্ছা সরি, লাদেন। এখন ঠিক আছে। বলেন কি বলতে চান। আমি তোমাকে পছন্দ করি, সরাসরি বললাম। সে তো করতেই পারেন, ছোট বোন হিসেবে। আরে না, এই পছন্দ আর ওই পছন্দ অন্য হিসেব। আমি তোমাকে মন থেকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি বলতে পারো। এটা শুনে রিয়া মাথা নিচু করে ফেললো, কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। আমি রিয়ার দিকে তাকে বললাম, রিয়া কথা বলো না কেন? আমি কি কোনো ভুল কিছু বলে ফেলছি? তাও রিয়া কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। রিয়া আমার সাথে কথা বলবে না? আমার মনে যা চলছে আমি তোমাকে তাই বলে দিয়েছি, এখন বলো আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? ভালোবাসার কথা বলা কি অপরাধ? রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে, কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম, ভয়ে ভয়ে বললাম, রিয়া প্লিজ কান্না করিও না, আশেপাশে অনেক মানুষ তাকিয়ে আছে, যদি আমি কিছু ভুল বলে ফেলি আমাকে মাফ করে দাও, তা এমন করিও না। আমার মনে যা চলছিল আমি তাই বলছি, তুমি যদি এমন করো না তাহলে। রিয়া চোখের পানি মুছে বললো, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার মতো কত মেয়ে আশেপাশে হয়তো আছে, কত সুন্দর সুন্দর মেয়ে, আর আমার সাথে এইসব কথা বলে সময় নষ্ট করছেন কেন? ওই সময় নষ্ট করছি, যাকে মন থেকে পছন্দ করি তাকে সময় দেওয়া কি কোনো ভুল বলো তুমি? আপনাকে একটা বিষয় বুঝিয়ে বলি, আমি কখনো এইসব সুখের স্বপ্ন দেখি না, কারণ আমি অন্ধ। না পারবো বিয়ের পর স্বামীকে রান্না করে খাওয়াতে, না পারবো নিজের সন্তানের খেয়াল রাখতে, তাই নিজের সব স্বপ্ন মেরে একা থাকা শিখে গেছি। প্লিজ এসব আর বলবেন না ভাইয়া। আমি মন খারাপ করে বললাম, আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি রিয়া, আর তুমি এভাবে আমাকে ফিরিয়ে দেবে? আমার কিছুই লাগবে না, তোমার আমাকে রান্না করে খাওয়াতেও হবে না, কিছুই করতে হবে না, শুধু আমার পাশে থাকবে, তাহলেই হবে। এইসব না বললে খুশি হব ভাইয়া, আমার এসব পছন্দ নয়। আমি কি কোনো ভুল করছি রিয়া? আমি তো তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখতে চেয়েছি, অনেক ভালোবেসে ফেলেছি রিয়া তোমাকে। প্লিজ আমাকে তুমি ফিরিয়েও দিও না। দেখবে বিয়ের পর তোমাকে কিচ্ছু করতেই দিব না, আমি সব কিছু করার দায়িত্ব আমার, তুমি শুধু আমার পাশে থাকবে, এই পর্যন্ত। আর কিছু করতে হবে না তোমাকে, আর আমি তোমাকে চিকিৎসা করে সব কিছু ঠিক করে নেব। আমাকে একটা সুযোগ দাও রিয়া, না করো না। একটা কথা বলবো আপনাকে। বলো। এত এত মেয়ে থাকতে এই অন্ধ মেয়ের কাছে কি পেলেন? ভালোবাসা কি কোনো রূপ চিনে পাগলি? ভালোবাসা হয়তো মন থেকে। জানো এই পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি তোমাদেরই কেন মগ্ন থাকি? কারণ তোমার মাঝে আমি আমার ভালোবাসা খুঁজে পাই। আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী বলতে পারো। তোমাকে দেখলেই যেন আমার ভিতর কেমন কেমন একটা অনুভূতি কাজ করে, যেটা বলে তোমাকে ভালোবাসে এই মন। তোমার এই চোখ দেখে আমি তোমাকে ভালোবাসি নি, আমি তো তোমার মন দেখে তোমাকে ভালোবাসি। এখন তুমিই চিন্তা করে দেখো, তবে আমাকে না করিও না, তাহলে আমি যে কি করি নিজেও বলতে পারি না। রিয়া বসে বসে মাথা নিচু করে চিন্তা করছে। আমি জানি রিয়া আমাকে কখনো এসব কথা শুনে না করবে না, কারণ জানে
এই 2 দিনে আমি ওর জন্য কি কি করছি। হঠাৎ ঠাস ঠাস করে দূরে চর পড়লো গালে। তাকে দেখে তানিয়া চোখ বড় বড় করে আমার দিকে রেগে তাকিয়ে আছে। আর আপু তানিয়ার পেছনে। এটা দেখে মেজাজ একেবারেই গরম হয়ে গেল। মনে হয় আপু এখানে ওখানে নিয়ে আসছে। তানিয়া আমার দিকে দাঁত কটমট করতে করতে বললো, এই শালা তোর কয়টা মেয়ে লাগে রে? মেজাজ গরম হয়ে গেল আমার। মনটা চাইছে ওরে, কি রে কথা বলিস না কেন? তুই আমাকে এই কথা বলার কে? আগে বল তোর কয়টা ছেলে লাগে? কেন যখন তোর বেস্ট ফ্রেন্ডকে চুমু খাস তখন আমার কথা মনে থাকে না? এখন আমার কাছে আসলি কি জন্য? মনে করলি তোর কোনো কুকর্মের ফল আমি জানি না? বেস্ট ফ্রেন্ডের নাম করে যে নষ্টামি করে বেড়াস বাইরে, সেটার কি হবে রে? আপু আবার ঠাস ঠাস করে আমার 2 গালে দূরে চড় দিয়ে বললো, এই শিখাইলাম তোরে আমি এতদিন, এত ভালো একটা মেয়েকে এসব বলতে লজ্জা করে না? ছি ছি লাদেন, এতটা খারাপ হয়ে গেলি তুই? আমার ভাই তো এমন ছিল না। তানিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললো, থাক আপু, এসব বলবেন না। দোষ আমার। ও আমার ভালোবাসা বুঝতে পারে নাই আমি যে ওকে কতটা ভালোবাসি। একদিন আমি যখন থাকবো না, লাদিন তখন বুঝতে পারবে। আজকে আমাকে রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরলাম। দেখো তানিয়া, তুমি রাগ করিও না। আমার ভাই ছোট্ট এখনো, অত কিছু বুঝে নাই। আর এই মেয়েটা আসলে আমাদের পাশের পাশে থাকে, তাই বসে বসে আড্ডা দিচ্ছে। তুমি রাগ করিও না। আমি ওর মুখ দেখলেই সব বুঝতে পারি আমাকে ধোকা দিয়েছে লাদিন। তানিয়া আমার কাছে এসে বলল, বিশ্বাস কর, আমি তোমাকে অনেক ভালোবাসি। যা হয়েছে সব ভুলে যাও। আর আমি চাই না আমাকে ছাড়া আর কাউকে নিয়ে বাইরে ঘুরে বেড়াও। তানিয়াকে ছাড়িয়ে নিচে বসলাম। আজকে সব শেষ হয়ে গেছে। যার জন্য এত কিছু করছি সে আজকে আমাকে ভুল বুঝবে, হয়তো আমার সাথে আর কখনো কথাও বলবে না। রিয়া সব কিছু শেষ করে দিল এই ডাইনি। আমার এখন কান্না করতে ইচ্ছে করছে। যার জন্য এত কিছু করলাম আজকে সব শেষ করে দিল এই একটু সময়ের ভেতরে। তানিয়া আমার হাত ধরে বলল, কি হয়েছে বাবু তোমার? তুমি এমন করছো কেন? আমি ঝাটকে দিয়ে তানিয়ার হাত ছাড়িয়ে বললাম, এই তুই দূরে চলে যা, নইলে আজকে তোরে আমি এখানে খুন করে ফেলবো। আমার সব কিছু তুই শেষ করে দিলি, চলে যা এখান থেকে দূরে। লাদেন, এইসব কি শুরু করলি তুই? এতটা নিচে নেমে গেলি তুই? আমি একটা হাসি দিয়ে বললাম, হ্যাঁ রে, আমি অনেক নিচে নেমে গেছি। আমি নিচে নেমে গেছি, কি করবো আমি ভেবে পাচ্ছি না। আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। এর মাঝে তানিয়া বলে উঠলো, আপু, আজকে আমাকে যেতে হবে। আর ওর যেন কিছু না হয়। আমি একটু পর আপনাদের বাসায় যাব। আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম আপু, আমার বেবির খেয়াল রাখবেন। মনটা চাইতেছে এই মেয়ের শরীরে আগুন লাগিয়ে দেয়। আপুর জন্য কিছু করতে পারছি না। তানিয়া আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল। বিশ্বাস করেন ভাই, আমার ভেতরে যে কি চলছে বলে বোঝাতে পারবো না। মনটা চাইছে তানিয়ার শরীরে আগুন লাগিয়ে দেয়। তানিয়া চলে যেতেই রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি সব কিছু ভুলে রিয়ার কাছে গিয়ে বললাম, কি হয়েছে রিয়া, তুমি এভাবে কান্না করছো কেন? কিন্তু রিয়া আমাকে অবাক করে দিয়ে আপুর কাছে গিয়ে বললো, আপু, আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসেন। মনে মনে বললাম, এমনটাই হওয়ার ছিল আমার সাথে। তানিয়া সব কিছু শেষ করে দিব এক মুহূর্তেই। ওকে তো আমি ছাড়বো না। হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে এসেই আমার কোলে উঠে আমার ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আমি খুব জোর দিয়ে চেষ্টা করছি ওকে ছাড়তে, কিন্তু মেয়েটার শরীরে এত শক্তি, মনে হচ্ছে যেন আমাকে হারিয়ে দেবো। এই কোন স্বাভাবিক মেয়ে হতে পারে না এমনভাবে লিপ কিস করছে। আমার ঠোঁটগুলো একে একে কামড়ে ছিঁড়ে ফেলছে। মনে হচ্ছে চোখের কোনায় পানি এসে গেল, তাও সারাতে পারছি না মেয়েটাকে। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে আমার কোল থেকে নামলো। তাকে দেখি মেয়েটার কেউ না, রাসেলের বউ, যাকে আমি ভাবি বলে সম্বোধন করি। আর আজকে তিনি আমার সাথে এই কাজ করলো। সি সি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। ঘৃণার চোখে ভাবি দিকে তাই করলাম, সি সি ভাবি, আপনি আমার সাথে এটা করতে পারলেন? ভাবি হাসতে হাসতে বললো, কাকে তুমি ভাবি ডাকছো? আর বাবু, আমার কথা কি ভুলে গেছো? আমি ভাবির কথা শুনে সত্যিই বোকা হয়ে গেলাম। কি বলছে উনি এসব? আমার মাথায় তো আর কাজ করছে না ভাবির কথা শুনে। এক তো তানিয়া আমার সব কিছু শেষ করে দিল, আর এখন এই রাসেলের বউ। আপু আমার কাছে এসে খুব নিচু স্বরে বলল, ছি ছি লাদেন, শেষমেশ আমার এটাই দেখতে হলো। আপু বিশ্বাস কর, আমি ওনার সাথে এসব কিছুই করি নাই, আর উনি তো আমার ভাবি হন। তুই আমার সাথে কথা বলবি না? আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই ছি ছি। কি করছে আমি বলবি তো? আমি কি জোর করে ওকে কিস করছি? তুই বল। রাসেলের বউ আমার কাছে এসে আমাকে জোরে ধরে বলল, বাবু, তুমি না বলছো আমরা কাল পরশু কিছু একটা করতে চলছি? মেজাজ আমার এমনিই গরম হয়ে আছে। হচ্ছে আমার সাথে এসব। বিশ্বাস করেন ভাই, আমি এখন জ্ঞান হারা হয়ে গেছি। আমার মাথায় কাজ করা বন্ধ হয়ে গেছে। সবাই আমাকে পাগল বানিয়ে দেবে। আপু, আমাকে এখান থেকে নিয়ে চলুন,
আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। এমন কেন করছো আমার সাথে? রিয়ার মুখের কথা শুনে আমি বোবা হয়ে গেলাম। সেদিন না আমার সামনে এই মেয়েকে ভাবি ডাকছিল, আর আজকে আবার আপু। বিষয়টা কি? না না, আর চিন্তা করতে পারছি না। রাসেলের বউ মানে যে আমার সাথে এতক্ষণ নাটক করলো, ও গিয়ে রিয়ার হাত ধরে আমার দিকে তাকিয়ে বললো, খেলা তো মাত্র শুরু, অপেক্ষা করো, সামনে আরো বড় কিছু হতে চলেছে। এটা বলতে বলতে ও রিয়াকে নিয়ে এখান থেকে চলে গেল। আর আপু আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। সে আপু, আমার সাথে সব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু আমার দিকে তেড়ে এসে বললো, এই, তুই আর আমার সাথে কথা বলবি না, আমাকে আপু ডাকবি না। লজ্জা করে না? শেষমেশ একটা কাজের বুয়ার সাথে প্রেম করলি, আর কি ওকে নিয়ে কই যেতে চাস? চিচি, এই তোর আসল রূপ? আমি সেই জায়গায় বসে গেলাম। কান্না করতে ইচ্ছে করছে। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি সবাই সব কিছু বুঝে ফেলছে। আমার তো এখন এটা মনে হচ্ছে রিয়া আমার সাথে নাটক করছে। তার মানে সবাই এই বিষয়ে জানে। রিয়াও কি কি জানি, হয়তো। যত তাড়াতাড়ি সময় আমাকে এখান থেকে পালাতে হবে। আমি শিওর এখন যে রিয়ার পরিবার সবাই এই বিষয়ে জেনে গেছে। যখন রাসেল বলছিল সিসি ক্যামেরার কথা, তখন আমার বোঝা উচিত ছিল যে আমাকে সবাই চিনে ফেলছে। আপু আমাকে টেনে উপরে তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আপু বলল, এই তোর ভালো রূপ। আজকে বড় বোনের সামনে একটা মেয়ে তোরে সি সি না জানি গোপনে আরো কত কি করে বেড়াস। আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই। আমি বললাম, অনেক বড় ভুল করে ফেলছি আমি বাপু, জানিস। জানি না এই ভুলের মাপ পাবো কি না। কি করবো আমি, কিছুই আমার মাথায় আসছে না। আমাকে মাফ করে দে আপু। এই, তুই আমাকে আপু বলে ডাকবি না। তোর মুখ থেকে আমি আপু ডাক শুনতে চাই না। বিশ্বাস কর আপু, আমি এসব ইচ্ছে করে করতে চাই নাই। আর আমি জানতাম এই মেয়ে রাসেলের বউ, এমনকি ওকে পর্যন্ত আমি ভাবি বলেই ডাকতাম। বিশ্বাস করো আপু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্রথমে তানিয়া, পরে রিয়া, আর এখন কাজের বুয়া। বাবা, এই না হলে আমার ভাই খুব খুব ভালো। এখন সত্যি সত্যি আমি কান্না করে আপুর হাত ধরে বললাম, আপু অনেক বড় ভুল করে ফেলেছি আমি। কি করব বল? কেন, প্রেম করার আগে মনে ছিল না এসব কথা? আপু আমি এই বিষয়ে বলছি না, আসলে তোর একটা সত্যি কথা বলেছিল। এর মাঝে আপুর ফোন এলো। আপু ফোনটা রিসিভ করে কে জানে বললো। পরে আমাদেরকে তাকিয়ে বললো, তোর কপালে আজকে শনি আছে। আমি ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে আপু? কি হয়েছে না, চল আমার সাথে। কই যাবো সেটা তো বলবি। মনে মনে চিন্তা করছি, আপু আবার এসব জেনে গেল না তো। আপু আমাকে আবার কোথাও নিয়ে যেতে চাচ্ছে। মনে মনে ভয় হতে লাগলো। আপু আমার হুঁশ ফিরিয়ে বললো, কি রে, কি বলছি আমি, তাড়াতাড়ি চল। কই যাবো আপু? এত তোতলাতে হবে না, চল। ভয়ে ভয়ে আপুর পেছনে যেতে লাগলাম। যেতে যেতে আপু আমাকে তানিয়ার বাড়িতে নিয়ে গেল। এখন যেন ভয় আরও বেড়ে গেল। আমি জানি তানিয়ার সব এই মেয়ে মেয়ে এত সহজে হার মানবে না। আমি জানি বেস্ট ফ্রেন্ড নামে ওর বয়ফ্রেন্ড আছে, এরপরে আমাকে ছাড়বে না, কারণ আমার টাকা আছে। ও খুব ভালো করেই জানে এটা, তাই আমাকে ছাড়তে চায় না। ভেতরে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই এখানে আছে, আর মাঝখানে তানিয়া লাল শাড়ি পরে বসে আছে। মনে মনে বললাম, আজকে আমি শেষ। বিয়ে টিয়ে তো আবার করে ফেলাবে না? আম্মু আমাদেরকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললো, ছি ছি, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। তোর বড় ভাইকে দেখে গেছো সে? আমি মাথা নিচু করে বললাম, কি করছি আমি আম্মু? আর হঠাৎ করে আমাকে এভাবে বলছো কেন? ভাইয়া চেয়ার ছেড়ে বলল, কি করিস নাই তাই বল। আমাদেরকে এই বিয়েতে অমত ছিল যে আমার এই মেয়ের সাথে তোর বিয়ে দেব না। 2 দিন পর আমার বিয়ে, আমার কথাটা একটু মাথায় রাখতি। এরকম একটা খারাপ কাজ করার আগে একটু চিন্তা করতি। কিছু আমার মাথায় ঢুকছে না। আমি কি এমন খারাপ কাজ করে ফেলছি তানির সাথে? আরে ওর গায়ে তো একদিন হাত দেওয়ার চেষ্টাও করিনি। তানি বসা থেকে দাঁড়িয়ে বলল, প্লিজ কেউ ওকে বকা দিবেন না। ওকে আমি অনেক ভালোবাসি। ওকে কেউ বকা দিবে, এটা আমার সহ্য হবে না। এই মেয়ের এমন আচরণ দেখে আমি অবাক হলাম। কি বা করছি আমি? আর ও তো কোনোদিন এভাবে ভালোবেসে আমার সাথে কথা বলে নাই। আজকে এমন আনহুনি করে কথা বলছে কেন? মনে হচ্ছে যেন মুখ দিয়ে মধু বের হচ্ছে। বেশ বোকা হয়ে বললাম, আপু এসব কি হচ্ছে এখানে? আমাকে নিয়ে নাটক শুরু করছে নাকি? ঠাস করে একটা চর দিয়ে আমার কানে কানে বলল, তোর গার্লফ্রেন্ড মিস তানিয়া চৌধুরী প্রেগনেন্ট। ও মাগো, আমি শেষ। কি বলছে আপু? এটা কিভাবে হলো? আপু আমাকে একটু ধর, নইলে এখানেই পড়ে যাবো। নাটক বন্ধ কর, নইলে। রিয়ের মাঝেই তানিয়া আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে বলল, শাশুড়ি মা, আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলতে পারি? হুম, যাও যাও, যা কাজ করে ফেলার তো করে ফেলেছ, এখন আর না করে কি হবে? তানিয়া আমার হাত ধরে একটা হাসি দিয়ে বলল, চলেন স্যার আমার সাথে।
আপনার বহু হিসাব নিকাশ এখনো বাকি আছে। আমি কান্না দৃষ্টিতে আপুর দিকে তাইকে বললাম, জানিস আপু, আজকে আমি খুব অসহায়। একটা অপরাধের কারণে আমি আমার জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলছি। খুব শীঘ্রই আমি মারাও যেতে পারি। তানিয়ার কিছু আমাকে বলতে না দিয়ে সবার সামনে আমাকে টেনে টেনে রুমের ভেতরে নিয়ে গেল। আর আব্বু আমার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি জানি আব্বুর এই বিয়েতে মত ছিল না। তিনি একদম তানিয়াকে পছন্দ করতো না। কেন, কি কারণে তিনিই জানেন। তানিয়ার বাবা মা তো বসে বসে মুসকে মুসকে হাসছে। তানিয়া আমাকে ভেতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি গিয়ে বিছানায় বসে বললাম, আমার সাথে এমন নাটক কেন করছো? তানিয়া আমার কথা হাসি দিয়ে উড়িয়ে দিল। আর ও উল্টা আমাকে প্রশ্ন করে বসলো, কেমন দিলাম বল? আমার সাথে এরকম কেন করছো? আমি তোমার কি করছি? আমাকে ধোকা দিয়েছো কেন তুমি? ওই তোমাকে আমি ধোকা দিয়েছি, তুমি নিজেই আমার সাথে খেলা খেলছো। ওই কি যেন নাম, রিয়া, ওকে কি বলেছিলে? আমি কিন্তু সব দূর থেকে লুকিয়ে শুনেছি। খুব ভালোবাসো নাকি ওকে? ও কত সালো, আগে বলো তুমি আমার সাথে এমন করলে কেন? সত্যি তোমার একটা কথা বলবো। আমি জানি এতদিন তুমি আমাকে যা বলছো সব মিথ্যা। ভালোবাসার নামে অভিনয় করছো আমার সাথে তুমি। এত তাড়াতাড়ি বুঝে গেলে? তানিয়া ঠোঁট কামড়িয়ে বলল, ওদের মতো মেয়েদের তো। যা বলছো আর না, চুপ করে থাকো। দেখ আমি তো কি অবস্থা করি। আমি হাসতে হাসতে বললাম, তুই আবার আমার কি করবি? আমি তো এমনি শেষ হয়ে গেছি। আমার পেটে আমার বয়ফ্রেন্ড ফাহিমের বাচ্চা। আবার হাসতে হাসতে তানিয়ার দিকে তাকিয়ে বললাম, আমি আগেই কিছুটা আন্দাজ করতে পারছি। আচ্ছা, ছেলে মানুষ এত বোকা কেন হয়? হয়তো তারা ভালোবাসা পেয়ে সবকিছু ভুলে যায়। তোরে দেখে আমার খুব মায়া লাগে। এখন মনে হয় আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। আমাকে কেন বিয়ে করবি? তোর বেস্ট ফ্রেন্ড যে তোর সন্তান দিয়েছে তাকে বিয়ে করবি না? আমাকে কেন? নাকি আরো টাকা চাই তোর? রিয়া আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল, আরে এটা তো ওর সাথে এনজয় করছি, কিন্তু কে জানে হঠাৎ করে আমার পেটে বাচ্চা এসে যাবে। আমাকে বিয়ে করে লাভ কি? অনেক লাভ আছে। এই বাচ্চা তোরে দিয়ে আমি এনজয় করব, আর গোপনে গোপনে আমি ওর সাথে প্রেম করব। যদি বেশি চালাকি করিস না, জানিস তো আমি কি করতে পারি। তাই আমি যা বলছি আমার কথা মেনে নিয়ে বিয়ে কর। পরে তুই চাইলে দ্বিতীয় বিয়েও করতে পারিস। আমি কিছু বলবো না, আমার টাকা হলেই হবে, আর কিছু লাগবে না। মাথায় দুই হাত দিয়ে বসে বসে চিন্তা করছি, সব বিপদ আমার কাছে একসাথে এসে হাজির হয়ে গেল। তানি যে এতটা গভীরে চলে যাবে আমার ভাবনার বাইরে ছিল এটা। তানিয়া আমার কপালে চুমু দিয়ে বলল, কি চিন্তা করো বাবু? আমি তানির দিকে তাকিয়ে বললাম, এই ছোটে আমাকে কিস করিস না। তোমার তো আমি নষ্ট হতে চাই না। তবে আজকে আমার সাথে যে ব্যবহার করলি না, এর ফল একদিন পাবি। সে পরে দেখা যাবে। আগে তোরে বিয়ে করব, তারপর তোর নামে যা কিছু আছে সেগুলো আমার নামে করে নিব। তারপর তোর ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করব। আমার সাথে কেন এমন হচ্ছে? হয়তো রিয়ার ওপর যে অন্যায় করছি আমি, এর শাস্তি ভোগ করছি। কিসের শাস্তি আর কিসের অন্যায়ের কথা বলছিস? কিছু না, এখন দরজা খুলে আমাকে বের হতে দে। তানি একটা হাসি দিয়ে বলল, সবাই জানে আমার পেটে তোর বাচ্চা, সো তোমার আর পালানোর মতো কোনো রাস্তা নেই বাবু। আমি যা বলি তাই তোমাকে করতে হবে। এখন ঠিক। এই বলে তানি দরজার কাছে চলে গেল, কিন্তু হঠাৎ আবার দাঁড়িয়ে পিছু ফিরে আমার দিকে তাকিয়ে বলল, তোরে আরেকটা কথা বলা হয়নি। ওই দিন রেস্টুরেন্টের ওয়েটার তোরে যা বলেছে সব আমাকেও বলে দিয়েছে, কারণ ওর সাথেও আমার একটু লাইন আছে। টাকা দিলেই কি সব হয়? আমি জানতাম তুই ইদানিং আমার উপর অনেক সন্দেহ করতি, এই জন্য এই কাজ কর। অনেক বড় ভুল করলি তুই, শাস্তি তো তোকে পেতেই হবে। তার আগে আমি বিপদ থেকে একটু রক্ষা পাই। গার্লফ্রেন্ডের নামে যে ধোকা দিলি না তুই, সারা জীবন মনে থাকবে। তানি হাসতে হাসতে দরজা খুলে বের হয়ে গেল। তবে যাওয়ার আগে এটা বলে গেল, খুব শীঘ্রই বাসর রাতে দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষা কর। আমি মাথা নিচু করে বসে আছি। হঠাৎ ভাবি এসে বলল, কি শুনছি আমি লাদেনের সব? আমি ভাবির দিকে তাকে একটা হাসি দিয়ে বললাম, কি আর শুনছে, দিনকাল আমার অনেক খারাপ যাচ্ছে, তাই এসব আমার সাথে হচ্ছে। কোনো ব্যাপার না ভাবি। আমি জানি তুমি কত ভালো একটা ছেলে। আর তানিয়া বলে ও নাকি প্রেগনেন্ট। কিভাবে সম্ভব? আমি তানিয়ার শরীরে আজ পর্যন্ত একটু ছুঁয়েও দেখিনি। বিশ্বাস করেন ভাবি, আপনি আমার মার সমান। আপনার কাছে আমি কি মিথ্যা বলতে পারি বলেন? তাহলে তানিয়া কি? ওর বয়ফ্রেন্ড আছে আমাকে ছাড়া। ভাবি অবাক হয়ে বলল, কি? ওর বয়ফ্রেন্ড আছে, আর ওই শালা এই কাজ করছে, আর এই অপবাদ আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে। দাঁড়াও, আমি সবার কাছেই এই কথা বলছি। আমি ভাবিকে আটকে দিয়ে বললাম, থাক ভাবি, কাউকে এই কথা বলতে হবে না। বললে ওরা আরো আপনাকেও খারাপ বানিয়ে দেবে। আমার বিষয়টা আমি দেখে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। ভাবি আমার দিকে তাকিয়ে বলল,
তুমি পারবে? আমি আর কিছু বললাম না, চুপচাপ রুমের বাইরে চলে গেলাম। আসলে আমি যে কতটা নীচ এর কোনো হিসাব নাই। যাকে ভাবি বলতাম এখন নাকি সেই মেয়েটা কাজের বুয়া, আবার আমার সাথে এত বড় নাটক হলো, আর আমি কিছুই বলতে পারি নাই। আর তানিয়ার কথা তো বাদই দিলাম। তানিয়া যে টাকার জন্য কি কি করতে পারে সব আমার জানা আছে। বাইরে এসে শুনি কালকে নাকি আমার বিয়ে তানিয়ার সাথে। এটা শুনে মোটেও অবাক হলাম না, মানে এমন কিছু একটা হবে আমার সাথে, এটা আমি খুব ভালো করেই জানি। আপুর পাশে দাঁড়াতেই বললো, যাক, কাজের বুয়া তো আর বিয়ে করবে না। ছি ছি, মানুষের সম্মান যে এতটা নীচ হলে এমন কাজ করতে পারে এর কোনো হিসাব নেই। যাকে ছোট থেকে এতটা আদর করতাম, আর আজকে সে কিনা কি দেখিয়ে দিল। এর আগে আমার মরণ হলো না কেন? আমি মনে মনে হাসতে লাগলাম। এতটা চাপ কখনো আমার সাথে পড়ে নাই। এখন কেউই আমার সঙ্গে দেবে না, সবাই আমার বিরুদ্ধে কথা বলবে। না জানি রিয়ার ভাই আমার কি অবস্থা করে। এটা চিন্তা করে আমার কপাল থেকে আপনা আপনি ঘাম পড়ছে। কি করব আমি? সব দরজা বন্ধ, সব দিক। কোথায় যাব তা নিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে আর ইশারা করে কি যেন বলার চেষ্টা করছে। সবাই বসা থেকে উঠে গেল। আর কালকে আমার বিয়ে, এটা শিওর। গাড়িতে বসে বাবা শুধু একটু বলল, ছেলে এখন বড় হয়েছে, যেমন চায় তাই করবে। এখন কি আর মা বাবা কে লাগবে? বিয়েটাও হয়তো ওরা নিজেরাই করে ফেলতে পারতো, আমরা কে? আমি বাবার কথা শুনে মাথা নিচু করে ফেললাম। চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমার ভাইকে সব কিছু বুঝিয়ে বলবো, তুমি এই নিয়ে চিন্তা করো না। আমি চোখের পানি মুছে ভাবিকে বললাম, না ভাবি, বলতে হবে না আপনাকে কিছু। কপাল খারাপ আমার। হঠাৎ আচমকা ব্রেক করতেই একটা ঝাঁকি খেলাম। বাইরে তাকে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে। বাবা এইভাবে আচমকা ব্রেক করলো কেন? বাইরে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি। আজকে বুঝি আর বাঁচার কোনো রাস্তা নেই, কারণ বাইরে পুলিশের গাড়ির অভাব নেই। আবু একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলো, আমাদের গাড়ি আটকানো হয়েছে কেন? কনস্টেবল কোনো কথা বললো না। রাসেল এসে বাবাকে গাড়ি থেকে নামতে বললো। আমি তো চুপটি করে গাড়িতে বসে আছি। এছাড়া কি করার আছে আমার? আজকে আমি সত্যিই খুব অসহায়। সবাই গাড়ি থেকে নেমে গেল, শুধু আমি বসে আছি। রাসেল গাড়ির জানলা দিয়ে ভেতরে মুখ ঢুকে বলল, আর লুকিয়ে থাকতে হবে না স্যার, আপনার জন্য অনেক অপেক্ষা করেছি। আর না, এখন কি বের হবেন নাকি আমাকে ভিতরে ঢুকতে হবে? গাড়ির দরজা খুলে বের হলাম। রাসেল আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আব্বু রাসেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমাদের কেন আটকানো হয়েছে? আর আপনি আমাদের চেনেন, তারপরেও কেন এইভাবে রাস্তার মাঝে? হ্যাঁ, বলছি, এত তাড়াহুড়ো করবেন না, আপনার ছেলেকে থানায় নিয়ে যেতে হবে। বাবা রেগে বলল, কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমার ছেলেকে নিয়ে যাবেন মানে? কি বলছেন এসব? আর আমার ছেলেই বা কি করেছে? দেখেন আঙ্কেল, আপনার থেকে আমার রাগ বেশি। আমি রাগকে কন্ট্রোল করে রাখছি। ভদ্রতার খাতিরে আপনার সাথে এভাবে কথা বলছি, নইলে আপনার ছেলেকে রাস্তা দিয়ে পিটিয়ে পিটিয়ে নিয়ে যেতাম। এর মাঝে ভাইয়া বলে উঠলো, তাই নাকি? আমার ভাইকে এভাবে পিটিয়ে নিয়ে যাবেন? কিন্তু আমার ছোট ভাই কি করেছে এটা তো বলবেন। রাসেল সরাসরি ফোন বের করে ভিডিও দেখিয়ে দিল, হয়তো সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটা। রাসেল হাত দিয়ে একটু ইঙ্গিত করতেই ভাইয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে গিলে খাবে। ভাইয়ের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে ভাইয়ার চোখে পানি এসে গেছে, এটা বুঝতে পারছি। ভাইয়া নিজেকে কন্ট্রোল করে বলল, নিয়ে যান ওকে, আমি আর ওকে দেখতে চাই না। আজ থেকে বলবো আমার কোনো ছোট ভাই ছিল না। আম্মু ভাইয়ের কাছে গিয়ে বলল, কি হয়েছে? আর তোর হঠাৎ কি এমন হলো? আমার ছেলেই বা কি করেছে? ওকে তোমার ছেলে বলবে না, আর ওর সম্পর্কে যদি একটাও কথা বলো না, আমি এখন থেকে জীবনের জন্য চলে যাব। রাসেল আমাকে গাড়িতে উঠতে বলল আর ভাইয়াকে বলে গেল, ভিডিওটা তোমার ফোনে দিয়ে দিলাম, দেখে দিও, নইলে তো আমাকে আবার বিশ্বাস করবে না। মাথা নিচু করে গাড়িতে বসে আছি। আজকে আমার পরিবারের সামনে আমাকে তুলে নিয়ে এলো, অথচ ওরা কিছুই বললো না। বলবেই কিভাবে? অপরাধ করছে আমি, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। রাসেল রাগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, খুব ভালো মনে করেছিলাম তোরে, আর তুই এই প্রতিদান দিলি। কি বলবো আমি? বলার মতো কোনো ভাষা নেই। সত্যি তো, একটা নিরীহ মেয়ের সাথে এটা করা আমার উচিত হয় নাই। ও তো অন্ধ ছিল, এর সুযোগ নিলাম আমি। কি জঘন্যতম মানুষ আমি! তাও মাথা নিচু করে বললাম, দেখেন রাসেল ভাই, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলছি। যেন আমাকে যেই শাস্তি দেবেন সেটাই আমি মাথা পেতে নেব। কোনো শাস্তি দেব না, তোরে আমি তিলে তিলে মারবো। কারো কাছে হয়তো আজকের পর থেকে মুখ দেখাতে পারবি না। এমনি জ্যান্ত লাশ হয়ে এসেছি, মেরে ফেললেও আমাকে আরো বেশি ভালো হবে। তবে শেষবার মতো একটা আবদার করবো, আর কিছু লাগবে না আমার। রাসেল আমার দিকে চোখ তুলে বলল, বলে ফেল।
আমি শুধু শেষবারের মতো আপনার বোনের কাছে মাপ চাইবো। জানি না ও মাপ করবে কিনা, তাও আমি ওর কাছে শেষবারের মতো একটু মাপ চাইবো। রাসেল আমার মুখে 2 হাত দিয়ে চেপে ধরে বলল, এই তুই একদম আমার বোনের নাম নিবি না, নইলে এখানে তোরে আমি। এক কনস্টেবল রাসেলকে শান্ত করার চেষ্টা করছে। আমি চুপচাপ বসে আছি। আজ 3 দিন হয়ে গেল এমনভাবে আমাকে শাস্তি দিয়েছে, আধমরা করে ফেলছে। এখন শুধু দেহ থেকে প্রাণটা বের হওয়ার বাকি। তবে আজকে আমাকে জেল থেকে বের করে কোথাও যেন নিয়ে যাচ্ছে, হয়তো মেরে ফেলবে আমাকে। কিন্তু আমার ভিতর এখন তেমন কোনো চিন্তা নেই। যেটা হবে আমি মনে করি আমার সাথে ভালোই হবে, কারণ এই শাস্তি পাওয়ার যোগ্য আমি। বড় একটা গোডাউনে একা বেঁধে রেখে সব পুলিশ চলে গেছে, এখন শুধু একা একা পড়ে আছে। আশেপাশে তাইকে বোঝার চেষ্টা করছি কেন কেউ আসে নাকি, এখানে কেউই নাই। তবে হঠাৎ কিসের জন্য একটা শব্দ শোনা গেল পিছনে, তাইকে বোঝার চেষ্টা করছি কি হতে চলেছে আমার সাথে। হঠাৎ কে জানি বলল, আমাকে খোঁজা লাগবে না। সামনে তাকে দেখি এ আর কেউ নয় যে আমাকে ওই দিন লিপ কিস করেছিল, যাতে আমি এই রাসেলের বউ হিসেবে চিনতাম। সেই মেয়েটাই আমার কাছে এসে একটা চেয়ার টেনে বসলো। আমি ওর দিকে তাইকে বললাম, আপনার আবার কি চাই আমার কাছে, নাকি আপনিও প্রতিশোধ নেবেন ওই দিনের মতো? সেই দিনের জন্য সরি। কি বলছেন, কিছুই বুঝলাম না। আমার স্বামী আছে। আমি পুরো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি? আমার স্বামী আছে, তবে ওর ব্লাড ক্যান্সার। কি বলছেন এসব? আমার মাথায় কিছু ঢুকছে না। বুঝি বলছি। আমি ওই দিন আপনাকে লিপ কিস করেছিলাম, মনে আছে? আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তো আপনি আমার পেছনে লাগলেন। খুব খারাপ লাগলো বিষয়টা। তবে রাসেলের ভাইয়া শুধু আমাকে বলেছে আপনার সাথে অভিনয় করতে, যাতে আমি বলি আমি রাসেলের ভাইয়ার বউ। আর ওই দিন যে লিপ কিস করেছিলাম, এই নাটক লিপ কিসের জন্য আমাকে আলাদা করে টাকা দেওয়া হয়েছিল। মেয়েটা আবার চোখের পানি ছেড়ে বলল, ভাইয়া গরিব হয়ে তো দেখেন নাই কি যে কষ্ট। আমি আমার স্বামীর জন্য সব কিছু করতে পারি, আমি চাই নাই আপনাকে লিপ কিস করতে, কিন্তু কি করব, এই জন্য আমাকে বেশি টাকা দিয়ে বলেছে, তাই এসব করতে হয়েছে। সব বুঝলাম, তুমি টাকার জন্য সব করছো। আমার কপাল খারাপ থাকবে, আমি কিছুই মনে করি নাই। তো এখন বলো এখানে কেন আসছো? আপনার উপর আমার অনেক রাগ জমে আছে, আপনি আপামনির সাথে এটা করতে পারেন? হাসতে হাসতে বললাম, কাজ করো, তোমার পায়ের জুতা দিয়ে আমার গালে মারো। এই কথা না বলে চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। ওর দিকে তাইকে বললাম, এর সাথে আমি যেই অপরাধ করছি এর জবাব আমি এখন হারে হারে টের পাচ্ছি। কত বড় ভুল করে ফেলছি যে আমি নিজেও হয়তো জানতাম না। তুমি কি সব আগে থেকে জানতে নাকি? আপনাকে আজকে মেরে ফেলা হবে। তাতে আমার কিছু আসে যায় না। আপনার ভয় করছে না? এতদিন তোমার উপর যে অত্যাচার করছে, আদমরা তো এমনিই হয়ে গেছি, আর মারবে কি? ওরা তো আমাকে মরার আগেই মেরে ফেলছে। কিন্তু তুমি কিভাবে জানো এই কথা? আর এখানে যে আমি আছি এটা কিভাবে জানো? আমি আজকে ওদের বাসায় কাজ করার সময় শুনছি আপনাকে এখানে রাখা হয়েছে আর মেরে ফেলা হবে আজকে। আমি ভাইয়ার ফোনে আপনাকে নিচে নামতে দেখে বুঝে গেছি যে আপনি আপুর। তাকে আর বলা লাগবে না, আর আমাকে লজ্জা দিও না। চলে যাও তুমি এখান থেকে। আমি আপনার কাছে মাপ চাইতে এলাম। সেদিন আপনার সাথে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি, টাকার কারণে আমাকে এমন করা লাগছে। তাকে আর বলতে হবে না, বুঝতে পারছি। আমি এখানে লুকিয়ে এসেছি, আপনার হাতের পায়ের বাঁধন আমি খুলে দিই, আপনি এখান থেকে পালিয়ে যান। না না, এমন ভুল আর করো না, জীবনে অনেক ভুল করছি। আর না, তুমি চলে যাও, আমার কোনো সাহায্য লাগবে না। আমাকে মাফ করছেন তো সেই দিনের জন্য? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার কাছে মাপ চেয়ে কি করবে, আমি তো এমনিই মারা গেছি। আচ্ছা যাও, তাও যেহেতু এত কষ্ট করে এখানে আসছো, যাও, তোমাকে মাফ করে দিলাম। তোমার উপর আমার তেমন কোনো রাগ নেই। আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে। আজকাল খারাপ দিনকাল যাচ্ছে আমার। এক কাজ করো। ভাইয়া বলুন। ভাইয়া ডাকবেন না, ভাইয়া ডাকার উপযুক্ত আমি নই। এভাবে বলছেন কেন? আমার আম্মুর কাছে গিয়ে বলবে তুমি আমার কাছে 20,000 টাকা পাও, কিন্তু আমি চলে যাওয়ার কারণে দিতে পারছি। এটা বললেই ওনারা তোমাকে টাকা দিয়ে দেবে। আমি টাকা দিয়ে কি করব ভাইয়া? তোমার স্বামীর ব্লাড ক্যান্সার, কাজে লাগতে পারে। এছাড়া আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারলাম না, মাফ করি আমাকে। হঠাৎ করে আবার কি শব্দ শোনা গেল, হয়তো ওরা চলে আসছে। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ওরা সবাই মনে হয় চলে আসছে। কিন্তু আপনি? আমার চিন্তা তোমাকে করতে হবে না, যা হবার তো হবেই। অপরাধ যেহেতু করছি, শাস্তি তো পেতেই হবে। দেখতে দেখতে মেয়েটাও চলে গেল। টাকার কারণে মানুষ কত কি করে। আজকে এই মেয়েটাকে না দেখলে বলতেই পারতাম না। আর রাসেল ওর সুযোগ নিল। তুই যেহেতু আগে থেকেই জানতি এসব, আমাকে আরো আগেই মেরে ফেলতি। এসব চিন্তা করে চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। ভাই, বেঁচে থাকার খুব ইচ্ছে, এই দুনিয়া আলো দেখার খুব ইচ্ছে ছিল আমার। মনে করেছিলাম একটা বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করব। তার আগেই যে আমার জীবনে বড় ঝড় আসবে,
আমি জানতাম না। অন্যকে দোষারোপ করে কি হবে? আমার বিপদ তো আমি নিজেই ডেকে আনছি। এখানে তো কারো হাত ছিল না। আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পারবো না, এটা চিন্তা করে খুব কান্না পাচ্ছে। বেঁচে থেকেও আর বাঁচতে পারলাম না বুঝি। কি রে, এভাবে কান্না করলে তুই বাঁচতে পারবি বলে মনে হয় তোর? তাকে দেখে রাসেল চলে আসছে। আমি মাথা নিচু করলাম। কি করব ভাই, কান্না তো করতে চাই না, কিন্তু কেন যে চোখ দিয়ে আপনি আপনি পানি পড়ছে। রাসেল অসহায় চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার বোন কি কোনো অপরাধ করেছিল তোর সাথে যে তুই আমার বোনের এত বড় ক্ষতি করলি? একজন ভাই হিসেবে বলছি, যখন তোর বোনকে কেউ ধর্ষণ করবে তখন তোর কেমন লাগবে বল? আমারও ঠিক এমনই লেগেছে। কলিজায় আঘাত করলি তুই। এটা বলে হাতে থাকা লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কিছুক্ষণ পর রাসেল মারা বন্ধ করে বলল, তোর পরিবারের সাথে কথা বল, সবাই এখানে আছে, শেষবারের মতো দেখে নে, সবাইকে আসতে বল। এই বলে রাসেল কোথায় চলে গেল। একটু পর আমার পরিবারের সবাই আমার সামনে দাঁড়ালো। আম্মু আমার কাছে বসে কান্না করতে লাগলো। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। কি বলবো আমি, যেখানে আমি আমার আম্মুকেও কখনো কান্না করতে দেখিনি কোনো দিনও, সেখানে আমার জন্য আজকে আম্মু কান্না করছে। আমার তো এখন মরে যাওয়া উচিত। এটা তুই কিভাবে করলি বাবা? এত নম্রভদ্র ছিলি তুই, আর এর ভিতরে হিংস্র প্রাণী লুকিয়ে রেখেছিলি। তোরও তো একটা বোন আছে, এই কাজ করার আগে একবার চিন্তা করতি। কাকে কি বলছো আম্মু? আর আমার কোনো ভাই নেই। এই পশু রূপী ভাইয়ের দরকার নেই আমার। এমন ভাই থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বাবা রেগে বলল, এখনো বসে আছো কেন? চল এখান থেকে। আম্মু কান্না করতে করতে বলল, আমরা এখান থেকে চলে গেলে ওকে মেরে ফেলবে, এভাবে বলো না। ও তো আমার পেটের সন্তান, কিভাবে রেখে যায়? বাবা আম্মুকে তুলে বলল, এমন সন্তান থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। একবার আমাদের কথা চিন্তা করছে বল তুমি? মাথা নিচু করেই বললাম, আম্মু যাওয়ার আগে একটা কথা বলি। রাসেলের বাসার কাজের বুয়াটা আমার কাছে কিছু টাকা পায়, দিয়ে দিও শেষবারের মতো। আর হয়তো কোনোদিন কিছু চাইবো না তোমার কাছে। আপু আমার মুখের দিকে তাকিয়ে বলল, চিচি, এই মেয়েটার কাছ থেকেও টাকা খেলি? এভাবে কতগুলো মেয়ের সাথে এসব করে বেড়াস, লজ্জা করে না তোর? তোরে তো আমি। ভাই আপুকে ধরে বলল, কি করছিস এসব? পাগল হলি? চল এখান থেকে, আজ থেকে আমাদের কোনো ভাই নেই। দেখতে দেখতে সবাই আমাকে ছেড়ে চলে গেল। কান্না করতে করতে চোখের পানি হয়তো শুকিয়ে গেছে। রাসেল আমার সামনে এসে বলল, সি সি সি, তোর তো লজ্জা লাগা উচিত। আমি তোর পরিবারের সবাইকে কত ভালো চোখে দেখি, আর তুই কিভাবে এটা করলি? একটু কি সম্মানে বাঁধলো না? মানুষের বিবেক বলে একটা কিছু থাকে, সেটাও কি তোর ভেতরে নাই? এভাবে অপমান করার থেকে মেরে ফেলো না আমাকে। তবে এভাবে অপমান করবেন না, সহ্য করতে পারে না। হ্যাঁ মানছি আমি অনেক বড় ভুল করে ফেলছি, এর বিনিময়ে মেরে ফেলো না আমাকে। সে তো তোকে মারবই, এটা থেকে কেউ তোরে আজকে রক্ষা করতে পারবে না। তোর মতো হিংস্র প্রাণী বাঁচিয়ে রেখে লাভ নেই, যেখানে একটা অন্ধ মেয়েও তোর কাছে থেকে রক্ষা পায় না। ভাইয়া, আমি একটু ওর সাথে কথা বলবো। মেয়েটার কেউ না, রিয়া নিজেই এখানে এসেছে। এটা দেখে আমি একটু অবাক হলাম। রাসেল রিয়ার কাছে গিয়ে বলল, কিরে? রিয়া, তুই এখানে কেন আসলি? রিয়া ওর ভাইয়ের শরীরে একটা হাত রেখে বলল, সেই হিসাবটুকু মিটিয়ে নিয়ে ওর সাথে। জানি না আর কথা বলতে পারবো কিনা। আর এমনিতেও এইসব জঙ্গলি ছেলেদের সাথে কথা বলেই বা কি হবে। রাসেল আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বাইরে চলে গেল। রিয়া আস্তে আস্তে হেঁটে আমার কাছে চলে আসলো। আচমকা রিয়া বলে উঠলো, ঠিক জায়গায় এসেছি নাকি তোমার কোলের উপর উঠে বসতে হবে? অপমান পাওয়ারই যোগ্য আমি, যা ইচ্ছে তাই বলো। তবে একটা কথা শুধু আজকে বলতে চাই। রিয়া জোরে চিৎকার করে বলল, চুপ, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি মুখটা লাল হয়ে গেছে রাগে। তবে ও যে আমার এখানে থাকে সব কিছু অনুভব করতে পারছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। রিয়া হাতে কি জানি খুঁজতে লাগলো। ওই পাশে পড়ে থাকা চেয়ারটা টেনে আমার পাশে বসলো, বসে আমার মুখের উপর ডান হাতটা রাখলো। রিয়ার এমন আচরণে আমি বেশ অবাক হলাম, কিন্তু আমাকে বোকা বানিয়ে রিয়া ঠাস ঠাস করে দূরে চর বসলো আমার গালে। বেশ জোরেই মেরেছে। আমি গালে হাত দিয়ে বললাম, এভাবে আমাকে মারলে তোমার রাগ কমবে না? এক কাজ করো, তোমার পায়ের জুতা খুলে আমাকে মারো। আমি যে অপরাধ করছি ক্ষমা পাওয়ার যোগ্য নই আমি। আমার সাথে খারাপ কাজ করার আগে তোর একবার মনে পড়ে নাই এটা যে একটা অন্ধ মেয়ে? কত করে চেষ্টা করছি আমি নিজেকে বাঁচানোর জন্য, আর তুই
পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লি। খুব আফসোস হয় নিজের ইজ্জত রক্ষা করতে পারলাম না। তুই পশুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট। তোমার নাম মুখে নেওয়ার অধিকার হয়তো আমি হারিয়ে ফেলছি, তবে এভাবে অপমান না করে আমাকে মেরে ফেলো, আমি আর সব সহ্য করতে পারছি না। রিয়ার কোনো কথা না বলে চুপচাপ বসে আছে, আর কি জানি চিন্তা করছে মনে মনে। হঠাৎ আমাকে বললো, আমার সাথে এমন কেন করলি? সত্যি করে বলবি, আমি তোর কি এমন ক্ষতি করেছি? কি করে বলবো এই মুখ দিয়ে? নিজেকে নিজে মেরে ফেলতে ইচ্ছে করছে। সব আমাকে যেভাবে ইচ্ছে মতো সেভাবে অপমান করছে। মানছি আমি অপরাধ করছি তোমার সাথে। আজকে দেখো, এই অপরাধের কারণে আমি আমার পরিবার হারা। তোরে হিস্ট্রি বলতে বলছি আমি কি বলছি তার জবাব দে। আমি একটা হাসি দিয়ে রিয়াকে বলতে শুরু করলাম, জানো রিয়া, মানুষের পছন্দ অপছন্দের একটা জিনিস থাকে, আর সেই পছন্দের মানুষটা তুমি। ঠাস ঠাস আবার চড় দিল। আমি গলায় ধরে বললাম, সত্যি করে বল, কেন আমার সাথে এমন করলি? এই অন্ধ মেয়ে তোর কি এমন করেছে যার কারণে তুই তার জীবনটাই নষ্ট করে দিলি? রিয়া আমাকে ছেড়ে একটু শান্ত হয়ে বসলো। আমি রিয়া দেখে তাইকে বলা শুরু করলাম, যেদিন তোমাকে আমি প্রথম দেখছি সেই দিন কেমন জানি তোমাকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। কেন জানি তোমাকে দেখার পর কিছুই আমার মাথায় কাজ করছিল না। তোমার শুধু তোমাকে কাছে পাওয়ার অনুভূতি ছিল। বিশ্বাস করো রিয়া, আমি এই ঘটনার পরে নিজেকে খুব বড় অপরাধী মনে করছি। আমি চাইছিলাম তোমার সাথে যেহেতু অপরাধ করেই ফেলছি, এই জন্য ভালোবেসে তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম তার আগেই। তবে একটা কথা বলি, এখন তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলছি। আসলে মানুষের চেহারা দিয়ে কোনো কিছুই হয় না, সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মন লাগে, আর সেটা তোমার ভিতর আছে। রূপ দেখে ধর্ষণ করলি আর মন দেখে প্রেমে পড়লি, এগুলো তো করলি আমার সাথে না? খুব হাসি পায় রে আজকে। আমার জন্ম হওয়ার পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পারি নাই, আর খুব অল্প বয়সে তুই আমাকে ধর্ষণ করে সব কিছু কেড়ে নিলি। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। আমি তোর যোগ্য নয় হয়তো। যার কাজ ধর্ষণ করা, সে কি আর একজনের কাছে সুখ পাবে? হাজার নারী লাগবে তার। এভাবে বলিও না। তো কিভাবে শুনতে চাস তুই সেভাবেই বলবো। আমাকে মাফ করে দাও। মাফ? আবার তোকে? কোন মুখে এই কথা বললি? মরার আগে মাফ করে দাও। জানি না এরপরে তোমার মুখ দেখতে পারি কিনা। রিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল, মুখটা কালো করে বলল, সেই দিন ভাইয়া আমাকে বলছিল কাজের বুয়াকে যেন ভাবি বলি, শুধু তোর সামনে। কিন্তু কেন বলছিল সেটা জানতাম না। আর যখন শুনি সিসি ক্যামেরায় তোরে দেখা গেছে, তখন যে আমার কতটুকু খারাপ লাগছিল বলার বাহিরে। যাকে এত ভালো মনে করতাম, যাকে নিয়ে অল্প অল্প স্বপ্ন ছিল, ভালোবাসতে পারি হয়তো কখনো, সেই দিন তোর মুখে ভালোবাসার কথা শোনার পর আমার তোর উপর একটু মায়া লাগছিল। কিন্তু যখন শুনি তোর, ছি ছি, আমার বলতেও লজ্জা করে। রিয়ার কথা শুনে আমি হাসতে হাসতে লাগলাম। রিয়া আমার কাছে এসে বলল, এত অপরাধ করার পরেও তোর হাসি পাচ্ছে? ছি ছি, একটুও কি লজ্জা নেই তোর ভিতরে? সবাই আমাকে এতটা পরিমাণে অপমানিত করছে, এখন কেন জানি আমার এসব শুনলে হাসি পায়। এটা বলে আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, একটা ভুল পুরো জীবনকে শেষ করে দিল। যদি একটু চিন্তা করে সব করতাম তাহলে আজকে আমার আর এই অবস্থা হতো না। আমি চাইছিলাম তোমাকে সব বলবো, তার আগে সব কিছু শেষ হয়ে গেল। কিছু কিছু মানুষ ভেবে চিন্তে সবকিছু করার পরেও বলে, ইস, আমি যদি চিন্তা করে সবকিছু করতাম। অথচ সে সবকিছু আগে থেকে প্ল্যান করে এসব করছে। বলো, যত পারো। সময় খারাপ আমার, তবে এখন এটাই শুধু বলবো, আমি তোকে সত্যি খুব ভালোবেসেছিলাম। এই ভালোবাসা তোর আবার দেহের জন্য না। খুব আঘাত দিয়ে যে তুমি কথা বলবে আমাকে, আমি ভাবতেও পারি নাই। আমি জানতাম সবাই আমাকে অপমান করার পরেও তুমি করবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। তোরে অপমান করবো না তো কি করব? কোলে নিয়ে নাচবো? তোরে দেখলেই আমার কেমন জানি এখন ঘৃণা লাগে। এক সময় ছিলাম ভাই, আপনি বলে ডেকে সম্মান করতাম, কিন্তু এখন তুই। আসলে আমি খুব খারাপ ব্যক্তি। যেখানে বসে আছত না, চুপ করে বসে থাক, নইলে লাঠি দিয়ে ফেলে দিব। কুত্তার বাচ্চা, আমার জীবনটা নষ্ট করে ভালো সাজার অভিনয় করা হচ্ছে। হাসতে হাসতে বললাম,
ভালোবাসা আছে বলেই তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসা আছে বলেই তোমার প্রেমে মগ্ন আমি। শেষে শুধু এইটুকুই বলবো রিয়া, ভালোবাসা শূন্য, তুমিহীন আমি অপূর্ণ। যত পারো অপমান করে নাও, আমি চলে গেলে আর কাকে অপমান করবে তুমি? আমার সব কথা শুনে রিয়া হেসে বলল, এই মুখে ভালোবাসার কথা মানায় না। তুই একটা নিকৃষ্ট পশু। তোর থেকে বনের পশুগুলো ভালো আছে, ওদের খাবার দিলে কথা মানে। আর তুই কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। হঠাৎ রাসেল এসে বলল, এসব বলিস না, বেচারা মন খারাপ করবে। রিয়া রাসেলকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আর যাই করিস না কেন, ওকে যেন আমি আমার চোখের সামনে দেখতে না পাই। আমার মতো আর কাউকে আমি ধর্ষিত হতে দিব না। রাসেল রিয়ার কথা শুনে কপালে হাত দিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব দেখে নিব। রিয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। সত্যি কি আমি এত বড় অপরাধ করে ফেলছি? হয়তো। রিয়া চলে যাচ্ছে, আমি পেছন থেকে ডাক দিয়ে বললাম, যদি কখনো আমার উপর একটু মায়া লাগে, আমার কথা মনে হলে আমাকে মাফ করে দিও। জানি আমি তোমার কাছে মাপ চাওয়ার যোগ্য না, এরপরে বলছি তোমার হাত পায়ে ধরে মাফ করে দিও। রিয়ার পিছন ফিরে তাকে দেখলো না, খুব খারাপ লাগলো, কান্না করতে ইচ্ছে করছে। রাসেল আমার কাছে এসে বলল, তোর শরীরকে 3 টুকরো করে মাছকে খাওয়াবো, রেডি তো তুই? আমি রাসেলের দিকে তাকে বললাম, এখনো বাঁচিয়ে রাখছো কেন? মেরে ফেলো, আমি তো মরার জন্য তৈরি আছি। একটা নিউজ আমার কানে এসেছে। আমার মৃত্যুর নিউজ? সে তো মারবই, তুই নাকি তানিয়াকে বিয়ে করতে চাইছিলি। বেঁচে থাকলেও তো ওকে আমি বিয়ে করতাম না, আর তাছাড়াও একটা বলতে গিয়েও আর বললাম না। নষ্টা মেয়ে, তাই তো বলবি। আমাকে চুপ থাকতে দিতে রাসেল বলল, সেদিন তানিয়ার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, আর ভাগ্যের কি মিল দেখ, ও আমার এক্স বয়ফ্রেন্ডের ছোট ভাই। ওর থেকে সব জেনে নিয়েছি, তুই নাকি তানিয়ার বয়ফ্রেন্ড আর হবু জামাই। আমি এসব শুনে কি করব? বেঁচে থাকতে চাস? না, আমাকে মেরে ফেলো, এটাই বেটার হবে। লাশ একটা সুযোগ দিলাম, বেঁচে থাকতে চাস কিনা বল। যা হয়েছে কষ্ট আমিও পেয়েছি, তোকে মারলে তো আমার বোনের সম্মান আর আসবে না, তাই শেষ একটা সুযোগ আমি তোরে দিতে চাই, চিন্তা করে দেখ। আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, কার জন্য আমি বেঁচে থাকবো, যেখানে আমি এত বড় একটা অপরাধ করে ফেলছি? এটা শোনার পরেও কি ওরা আমাকে মাফ করবে? কখনো না। আর কার জন্যই বা বাঁচবো? যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছি সে। আমার রাগ উঠলে তোরে জ্যান্ত কপড় দিয়ে ফেলবো, সাবধান, আমার বোনের নাম আর দ্বিতীয়বার মুখে নিবি না। রাসেলের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। রাসেল আবার আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বল, তুই কি চাস বেঁচে থাকবি নাকি মরে যেতে চাস? এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইলো না, সবাই তো আমাকে একই রেখে চলে গেছে। এর থেকে আমাকে মেরে ফেলো, এটাই ভালো হবে। একটা খুশির খবর দিব তোরে। দুঃখের সময় আর সুখের হাসি হাসতে চায় না, মেরে ফেলো আমাকে। রাসেল হাতে ইশারা করতে 5 জন পুলিশ আমাকে ইচ্ছে মতো যেভাবে পারে সেভাবে মারছে। দূর থেকে রাসেল দাঁড়িয়ে বলল, মরার যন্ত্রণা খুব কঠিন না রে। আমার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এরপরেও রাসেলের দিকে তাকিয়ে বললাম, আমার মতো যেন আর কারো এই অবস্থা না হয়। নিজের ইচ্ছে আজকে নিজেই মারা যাচ্ছে। কারণ কি জানিস? এই পাপের বোঝা মাথায় নিয়ে আর বাঁচতে পারবো না। খুব অসহায় রে আমি, খুব করে কান্না পাচ্ছে, মনের ভেতরটা ছটফট করছে। কি করছি আমি? আসলে এই মানুষ একটা কথা ঠিকই বলতো, সত্য কোনোদিন মাটি চাপা থাকে না। একদিন না একদিন সত্য প্রকাশ হবেই, শুধু সময়ের অপেক্ষা। আসলে সময়ের খেলা খুব আজব, কারো সময় যায় না আর কেউ সময় পায় না। যত সময় যাচ্ছে আমার কষ্ট বেড়েই চলেছে, হাত পা নাড়াতে পারছি না আর, শরীরের সবটুকু শক্তি শেষ হয়ে গেছে। ঘাটটাও আর সোজা করতে পারলাম না শক্তির অভাবে। মাথা টালিয়ে চেয়ারে পড়লাম। চোখ বন্ধ হবার আগে শুধু এটাই দেখলাম, একজন মোটা করে বৃদ্ধ লোক লম্বা একটা তলোয়ার হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। তবে ওনার গায়ের সেনাবাহিনীর পোশাক, হয়তো রিয়ার বাবা হবে। আপনি চোখ বন্ধ হয়ে গেল। হয়তো আমি আর এই পৃথিবীর আলো দেখতে পারবো না। বাঁচার খুব ইচ্ছে ছিল, কিন্তু নিঃশেষ, যেন সব কিছুই শেষ হয়ে গেছে। তবে ভাগ্যের কি লীলা খেলা। আমার যখন শোনার মতো শক্তি হয়েছে, তখন আমি মনে মনে চিন্তা করছি, তাহলে আমি মরি নাই, বেঁচে গেছি। কীভাবে সম্ভব? কিছুই মাথায় আসছে না। কিন্তু কোথায় এলাম আমি? এখানে সবাই তো ইংলিশে কথা বলছে। চোখ মেলে তাকে দেখি 2 জন ডাক্তার আমার মুখের কাছে, আমার চোখে মুখে কি জানে তাকে দেখছে। যে আমি তাকালাম, একজন ডাক্তার ইংলিশে বলল, রোগীটির জ্ঞান ফিরছে। কিন্তু এরা সবাই ইংলিশে কথা বলছে কেন? আমার মাথায় তো এখনো কিছু ঢুকছে না। ডাক্তারের কথা শুনে বাইরে থেকে 2 জন পুলিশ অফিসার এলো, কিন্তু এদের পোশাক অন্যরকম। আমার কাছে এসে ইংলিশে জিজ্ঞেস করলো আমি এখন কেমন আছি। আমি আস্তে করে উত্তর দিলাম, জি আমি এখন ভালো আছি। কিন্তু ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে।
আবার প্রশ্ন করলো আমি কেমন আছি, আর ইংলিশে কথা বলতে বলছে। আমিও বললাম ইংলিশে। তবে ওদের কাছ থেকে একটা জিনিস জানতে পারি, আমি এখন লন্ডনে আছি। আমাকে নাকি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে প্রচার করছিল। পুলিশ আমাকে বাঁচিয়েছে। রিয়ার বাবা এটা না করে আমাকে মেরে ফেলতো। অবশ্যই এখন এটা আমার জন্য ভালোই হয়েছে, বেঁচে গেছি তো, এটাই অনেক। তবে এখন নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। আমিও দেখে দেবো এলাদেন কি কি করতে পারে। ভিসা পাসপোর্ট কিছুই আমার কাছে নেই, এজন্য আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়েছে। সুযোগ বুঝে নাকি আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে। ততদিন পর্যন্ত আমাকে এই 4 দেওয়ালের মাঝেই জীবন পার করতে হবে। আজকে 3 দিন ধরে জেলে আছি। তবে এই 3 দিনে একটা বিষয় খুব খেয়াল করছি, একটা মেয়ে প্রতিদিন বিকালে এখানে আসে আর আমার দিকে কেমন যেন অদ্ভুত দিকে তাইকে থাকে। তবে ওর আচার আচরণে বুঝতে পারছি মেয়েটা এই থানার ওসির মেয়ে। মাঝে মাঝে দেখি ওসিকে বাবা বলতে, তবে ইংলিশে। এখন মেয়েটাকে দেখলে আমি এমন ভাব ধরি যেন আমার এই পৃথিবীতে আর কেউ নেই। মাঝে মাঝে তো কান্নার ভাবও ধরি, যাতে ওর চোখে একটু মায়া লাগে। মেয়েটাকে দেখে খুব ভদ্র মনে হয়। তবে আমার সাথে কথা বলতে আসবে কি না কে জানে। আজকে আমার 3 বছর পূর্ণ হলো বিদেশের মাটিতে। এই 3 বছরে এখানকার ওসির বাড়িতেই ছিলাম। আমার কপাল হয়তো ভালো ছিল। ওসির মেয়েটা একদিন আমাকে এসে জিজ্ঞেস করলো কেন আমি এখানে, আর কোন দেশ থেকে, কি অপরাধ ছিল আমার। আমি ইমোশনাল হয়ে সব কিছু বলে দিই। ভালোবাসার কষ্টের কথা শুনলে সবার মনের ভেতরে মায়া হয়। মেয়েটা সব শুনে ওর মায়ের আশায় আমাকে নিয়ে যায়। এখান থেকেই আমার আবার নতুন জীবন শুরু। মেয়েটার নাম ছিল লুসি, কিন্তু আমার এই নাম পছন্দ ছিল না, তাই ওর নাম দিয়েছি বন্যা। বন্যা এখন আমার বেস্ট ফ্রেন্ড, আর এই জীবনের সমস্ত কাহিনী জানে। ওর পরিবার নিজের সন্তানের মতো আমাকে আদর করে। ভাগ্য যে মানুষকে কোথায় নিয়ে যায় এর কোনো হিসাব নেই। তবে এই 3 বছরে ওদের সবাইকে আমি বাংলা ভাষা শিখিয়ে দিয়েছি। এখন আমরা যখন রুমে থাকি সবাই বাংলা ভাষায় কথা বলি। ওরা নাকি বাংলা ভাষায় কথা বলতে খুব মজা পায়। আজকে বহুদিন পর আবার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। বুকের ভেতরে কেমন কেমন জানি করছে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টানলাম। এখন এটাই একমাত্র আমার সম্বল। ধোয়ার সাথে কেন যেন এখন নিজেকে কষ্টকে উড়িয়ে দেই। আমাকে যে কেউ দেখলে জঙ্গি বলবে। মুখে ইয়াল লম্বা লম্বা দাড়ি, আগে ছিলাম চিকন সুতোর মতো, এখন যে বডি হয়েছে শার্ট খুলি না এই ভয়ে যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেয়ে যাবে। আবার লন্ডন শহর এটা, বাস্তবে তো একটা কি বলবো কালো মানুষ, আর বডি দেখলে কুত্তা উঠে দৌড় দিতে পারে। চেয়ারের কথা নয় বাদই দিলাম, সেসব বাদ দিলাম। এই দাঁড়িয়ে রাখার পেছনে একটা কারণ আছে, পরে একদিন বলবো। তবে এই শহরের মানুষ খুব আজব। এখানে ভালোবাসার অভাব নেই, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় এইসব, যা আমাদের দেশে কখনো সম্ভব নয়। হঠাৎ সিগারেটটা বেশি জোরে টান দেওয়ার ফলে একটু কেসে উঠলাম। পিছনে থেকে কে জানে বললো, আমি কত করে তোরে না করছি না সিগারেট খাবি না, এরপরেও। পিছনে তাকে দেখি বন্যা দাঁড়িয়ে আছে। আমি সিগারেটের ধোয়া ছেড়ে ওর দিকে তাকিয়ে বললাম এখানে। বন্যা আমার সামনে এসে সিগারেটটা ফেলে দিয়ে আমাদেরকে রাগে চোখে তাকিয়ে বললো, এসব খাওয়া ভালো না জানিস না। আমি বন্যার চোখের দিকে তাকিয়ে বললাম সিগারেট হয়তো খারাপ জিনিস, কিন্তু এটা খেলে মনের দুঃখ দূর হয়ে যায় রে। বন্যা আমার চোখের দিকে তাকিয়ে বলল, পরিবারের কথা মনে পড়ছে রে তোর? রে অনেক, বিশেষ করে রিয়ার কথা। ওকে দেখতে খুব ইচ্ছে করছে। এখনো কি ওর প্রতি তোর ভালোবাসা আছে? ভালোবাসা আছে কিনা সেটা জানি না, তবে আমার এই বুকের ভেতরে রিয়া ছাড়ার কারো নাম লেখা নেই। ওর কথা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ও একটা অন্ধ মেয়ে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কথা বলতে পারলি? সরি, আমি এভাবে বলতে চাই নাই। আমার কষ্ট তুই কি বুঝবি, খুব ভালোবাসতাম ওকে আমি। আসলে এই শব্দ যে আমার কপাল খারাপ ছিল। ওর যদি বিয়ে হয়ে যায়? এভাবে বলিস না, খুব কষ্ট পাবো। দেখ, একটা জিনিস আমি চিন্তা করছি। আমার মনে হয় কি জানিস, রিয়ার ভেতরে তোর জন্য একটু হলেও ভালোবাসা ছিল। আমি নিশ্চিত তুই চলে যাওয়ার পর রিয়া মন খারাপ করে থাকতো। এটা দেখে ওর মা বাবা হয়তো রিয়াকে বিয়ে দিয়ে দিয়েছে। পকেট থেকে আরেকটা সিগারেট ধরে টানতে লাগলাম, আর চোখ দিয়ে পানি পড়ছে। বন্যা জোর করে আমার কাছ থেকে সিগারেট নিয়ে বলল, একটা মেয়ের জন্য তুই কান্না করবি? দেখ, আমাদের দেশে কি কম মেয়ে আছে? তুই শুধু বল কাকে লাগবে, আমি তাকে এনে তোর পায়ের সামনে ফেলবো। চোখের পানি মুছে বললাম, এই শহরে তো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়, কিন্তু আমার এমন এক ভালোবাসা ছিল যার জন্য আমি যুদ্ধ করতেও রাজি ছিলাম। দেখ লাদেন, এসব নিয়ে আর মন খারাপ করিস না, যা হয়েছে ভুলে যা। বন্যা, তোর একটা কথা বলি। বল। আমি আবার বাংলাদেশে ব্যাক করতে চাই, ভালো লাগছে না। আমার পরিবারের সবাইকে দেখার খুব ইচ্ছে করছে। সত্যি চলে যাবি? একেবারের জন্য না, আমার ঠিকানা তো এখানে। বাবা মা আমাকে পর করে দিল, তারা ছাড়া আর কি আছে বল। এভাবে বলিস না, আমার বাবা মা তো তোকে নিজের সন্তানের মতো দেখে। আঙ্কেল আন্টির কথা আর বলিস না,
ওনারা আমার কাছে চিরদিনই সম্মানী হয়ে থাকবেন। তাহলে কবে বাংলাদেশে ব্যাক করবি? এই তো দেখি সুযোগ বুঝে, তবে আগামী সপ্তাহে যেতে পারি। সামনের সপ্তাহে তো আমার পরীক্ষা। পরীক্ষা শেষ করে চলে আসবি? এবার আমি তোদের বাংলাদেশে গেলে একটা বয়ফ্রেন্ড খুঁজে নিব। শুনেছি বাংলাদেশের মানুষ নাকি খুব ভালো হয়। শুধু বাংলাদেশের মানুষ না, এখানকার মানুষও খুব ভালো। আচ্ছা, রিয়াকে দেখতে কেমন রে? আমি একটা হাসি দিয়ে বললাম, এখনো ওর চেহারাটা আমার চোখের সামনে ভাসে। কি মায়াবতী ছিল ও আমার কাছে, বলতে পারিস ও আমার জন্য আমার পৃথিবী। তাহলে এই পৃথিবী ছাড়া বেঁচে আছে কিভাবে? বর্ণা, মায়ের খাবি কিন্তু। উচিত কথা বললেই দোষ। ভালোবাসার শব্দের মাঝে একটা অনুভূতি লুকিয়ে থাকে জানিস। ভালোবাসা দেখতে কেমন রে? রাগে দৃষ্টিতে বর্ণা দিকে তাইকে বললাম, মজা করিস আমার সাথে শালি? শালির অর্থ কি? তোর থাক তুই, আমি গেলাম। সরি। এসব আজে বাজে কথা বলবি না। আমি তোর মন ভালো করার চেষ্টা করছি। এমনি ভালো হয়ে গেছে মন, একটু কষ্টে মরেছিলাম, সব নষ্ট করে দিলি তুই। এসব ছাড়, আমার জন্য একটা বয়ফ্রেন্ড মিলিয়ে দিবি? সত্যি বাংলাদেশের ছেলেদের তোর পছন্দ? অনেক পছন্দ। তুই এত ভালো না জানি। থাক বোন, আর পাম দিতে হবে না তোর। মন ভালো হয়েছে তোর? অনেকটাই। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কখনো মন খারাপ করতে দিব না। তার কষ্ট আমি সহ্য করতে পারি না। এত টাকা পয়সা তোদের, জেলের অপরাধী একটা ছেলের উপর হঠাৎ কিভাবে তোর এত মায়া লাগলো বুঝলাম না। তোর চেহারায় একটা আলাদা মায়াবী ভাব আছে। থাক আর মিথ্যা কথা বলতে হয় না তোর। সত্যি বলছি আমি। বন্যার বান্ধবী বলো, আরে তোরা দুজন একসাথে কি করিস? হঠাৎ বন্যার বান্ধবী সেই কথা বললো। এই মেয়ের পোশাক দেখলে আমার শরীর চলে যায়। কিরকম পোশাক পরে, ছোট ছোট, দেখলে কেমন জানি নিজের কাছেও লজ্জা করে। আর নিজেকে খুব সুন্দর হিসেবে দাবি করেও। আবার নাম দিয়েছে পিকা পিকু নাকি একটা নাম হলো বলেন, নামের কাতারে পড়ে এটা। তবে ওকে আমি মজা করে পিক বলে রাখি, যেহেতু বন্যার বান্ধবী কথা তো বলতেই হবে। পিকু আমার সামনে এসে ওর চুলে হাত দিয়ে বলল, বেবি তুমি কেমন আছো? বন্যা, তোর বান্ধবীকে এসব কথা বলতে মানা কর। কেন, তোমার রাগ হয়েছে বাবু? আসো আমার কোলে উঠবে। বন্যা হাসতে হাসতে বলল, পিকু, এসব আর বলিস না, ও লজ্জা পাচ্ছে। একটা কথা বলতে ভুলে গেছি, এই মেয়েও আবার বাংলা পারে, আমাদের সাথে থেকে সব কিছু শিখে গেছে। তোরা কথা বল, আমি নিচে আছি। বন্যা, পিকু আমার নিচের দিকে তাকে বলল, লাদেন তোর ওইটা দেখা যাচ্ছে। তাদের নিচে হাত দিলাম। পিকু হাসতে হাসতে বলল, আরে এমনিই বললাম, লজ্জা পেলে নাকি? রেগে বললাম, কি এক দেশ তোদের, শরম লজ্জা কিছুই তোদের ভিতরে নেই। যে যেভাবে পারছে সে সেভাবে অর্ধনগ্ন কাপড় পরাই ঘোরাঘুরি করছে। লজ্জা শরম একটু ভিতরে রাখ। লজ্জা দিয়ে কি করব আমরা? লাইফ ইজ এনজয়। তাই বলে এমন তোর বলতেও লজ্জা করে। আচ্ছা আমি নিচে গেলাম। বন্যা আমার দিকে তাইকে বলল, আচ্ছা যা, আমি আসছি। রাতে আমি খাবার টেবিলে আঙ্কেল আর আন্টির সামনে যে এসে যাওয়ার কথা বললাম। আন্টি আমার দিকে তাইকে বলল, আমরা তো পর, যাও তোমার বাবা মার কাছে, আমাদের কি আর মনে পড়বে তোমার? এভাবে বলবেন না, এই পৃথিবীতে আমার আপন বলতে আপনারাই। বাবা মা তো পর করে দিল, এখন যদি আপনারাও পর করে দেন তাহলে হয়তো আমার যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না। আঙ্কেল আমাদেরকে তাইকে বলল, তোমার আন্টির কথা বাদ দাও, কি জন্য যাবা দেশে? পরিবারের সবাইকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা কবে যাবা? এই তো সামনের সপ্তাহে। আচ্ছা আমি সব কিছু রেডি করে রাখবো। আন্টি আমি শুধু কয়েকদিনের জন্য যাব, এত চিন্তা করবেন না, আবার ফিরতেও আসবোই। মনে থাকে যেন কথাটা। দেখতে দেখতে 5 দিন কিভাবে চলে গেল জানতেও পারে নাই। মনের মাঝে একটা খুশি খুশি ভাব হয়েছে। দেশে যাব এই জন্যই হয়তো। আজকে দেশে যাব। বর্ণা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত এলো। বর্ণা আমাকে উদ্দেশ্য করে বলল, তুই আগে যা, তাড়াতাড়ি আমিও চলে আসছি। আগে পরীক্ষা শেষ কর। আমার জন্য বয়ফ্রেন্ড ঠিক রাখিস। বয়ফ্রেন্ড কি খেলনার জিনিস যে চাইলে আমার পেয়ে যাব? এই যে তোর এত পাঠক তাদের বল। তুই বলে দেখ, আমাকে জিজ্ঞেস করিস কেন? কি দেখো চেয়েছে, আমার বয়ফ্রেন্ড হবে না? ওদের ঠেকা পড়ছে তোর বয়ফ্রেন্ড হতে। দেখিস কত কমেন্ট করে আমার জন্য। দেখাই যাবে। রিয়াকে বিদায় জানিয়ে উড়াল দিলাম পাখির মতো দেশের পথে। যত কাছে যাচ্ছি তত যেন বুকের কম্পনে বেড়েই চলছে। আচ্ছা, রিয়ার কি বিয়ে হয়ে গেছে? ও দেখতে কেমন হয়েছে এখন? এই 3 বছরে রিয়ার চোখের অপারেশন করে ফেলছে হয়তো। জানি না আমার রিয়া এখন আমাকে অনুভব করলে চিনতে পারবে কিনা। আমার পরিবারের সবাই কি আমাকে এখনো মেনে নেবে?
মনে হয় এই জীবনেও নেবে না। তাদের চোখে হয়তো আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো। যদি শুনে রিয়ার বিয়ে হয়ে গেছে, সাথে সাথে আবার লন্ডনে ব্যাক করব। দীর্ঘক্ষণ জার্নি করার পর দেশের মাটিতে পা রাখলাম।